হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর এখানে আমিও খুব ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে আসছি। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশানে জানিয়েছিলে, ফেসবুকেও মেসেজ করেছিলে যে আমি কেন ভিডিও দিচ্ছি না বা কেন আমার ভিডিও আসছে না। আর আমি তোমাদেরকে শুধু একটা কথাই বলেছিলাম যে আমার এই মোমেন্টে সময় হচ্ছে না। অনেকটা বড় গল্প, এখন মানে প্রায় 1.5 বছরের গল্প বলতে গেলে। আর এই পুরো 1.5 বছরের গল্প আমি যদি এখন বলতে শুরু করি পুরোটা, তাহলে অনেকটাই লং ভিডিও হয়ে যাবে। তাই আমি চেষ্টা করছি তোমাদেরকে ছোট করে বলার যে আমি কেন ভিডিও করতে পারিনি। তোমরা আমাকে অনেকেই ভালোবাসা দিয়েছো, তা আমার মনে হলো যে তোমাদেরকে জানানো উচিত যে আমি কেন ভিডিওটা করতে পারিনি। তো আমার বিয়ে হয়েছে 2020 ডিসেম্বর মাসে 10 তারিখে। 1.5 বছর আমার টানা বেশ ভালোই চলেছে। আর টাচউড আমার শ্বশুরবাড়ি সবাই খুবই ভালো। শ্বশুরবাড়ির এদিকে, তারপরে মায়ের মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি দিকে সবাই খুবই ভালো। আমার সাথে খুবই ফ্র্যাঙ্কলি সবাই মেশে, সবার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর কি হয়, 2021-এর শেষের দিকে, মানে 22-এর শুরুর দিকেই আমার হাজব্যান্ডের মেজো মাসি, আর কি আমার হাজব্যান্ডের 4 মাসি, তাদের মধ্যে মেজো মাসি হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়ে এবং তার চলে যাওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে অসুস্থতার কারণে তিনি পরলোক গমন করেন। এবার তার একটিমাত্র সন্তান মেয়ে, তখন তার বয়স ছিল 5। আর 5 বছর মানে তোমরা বুঝতেই পারছো যে একটা বাচ্চার পক্ষে বোঝা সম্ভব না যে তার মা নেই। আর সে খুবই ছোট, আর তার বাবাও প্রচণ্ড অসুস্থ। আর সেই সময় মানে আমাদের ফ্যামিলিতে মানে সবার মাথায় একটা বাজ ভেঙে পড়ে যাকে বলে আর কি। আর আমার হাজব্যান্ডের, আমার মা মানে শাশুড়ি মায়ের সবারই, মাসি সবার সাথে একটা ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক সবারই রয়েছে। মানে এটা ঠিক বলে বোঝানো বা প্রকাশ করাটা মানে আমার পক্ষে দুষ্কর যে এতটাই ভালো সবার সাথে সবার সম্পর্ক। তো কী হয়, মাসি এরকম চলে যাওয়াতে মানে ফ্যামিলির মধ্যে একটা মানে ডিপ্রেশন চালু হয়। আর সেই সময় মা, দাদু, দিদা সবাই ভেঙে পড়ে, কারণ কোনো বাবা মাই চায় না যে তারা বেঁচে থাকতে তাদের সন্তান চলে যাক আর তাদেরকে যেটা চোখের সামনে দেখতে হয়। আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। তো দাদু দিদা প্রচণ্ড ভেঙে পড়ে সেই সময়। আর মা তখন, আমি মাকে বলি যে তুমি চলে যাও ওখানে দিদা দাদুর কাছে গিয়ে থাকো, আর তাদের পাশে গিয়ে থাকাটা কাউকে জরুরি। আর যেহেতু আমার আরেক মাসি অফিসে চাকরি করে আর বাকি সব মাসিদের বিয়ে হয়ে গেছে, তখন দাদু দিদার কাছে সেই মোমেন্টে মায়ের গিয়ে থাকাটা খুবই বেশি প্রয়োজনীয় ছিল। আর ওইটুকুনি বাচ্চা মা হারা হয়েছে, সে তো কিছু বোঝেই না। আর মেসমুনিও প্রচণ্ড মানে ভেঙে পড়েছিল যাকে বলে। তো এটা তো এরকমভাবে ঘটলো, মানে একটা এরকম শোক চলছিল। আর সেই সময় আমি ভিডিওটা এই জন্য দিতে পারিনি কারণ মা বাড়িতে নেই। আর আমার তখন সবে 1.5 বছর বিয়ে হয়েছে, সংসারের আমি অত কিছু মানে বুঝি না বলতে গেলে। যেটুকুনি মা আমাকে হেল্প করছিল আর আমার মা আমাকে যেভাবে বলে দিয়েছে যে কীভাবে কী করতে হয়, আর আমার নিজের বুদ্ধিতে যেটুকুনি করলে আমি সেইভাবে সংসার চালাচ্ছিলাম। কিন্তু মা ওখানে যাওয়ার পর থেকে আমার মধ্যে একটা মানে আলাদাই বোধ কাজ করে যে না, আমাকে সমস্ত কিছু দেখে একটা রাখতে হবে, আমাকে সমস্ত দিক সবাইকে নিয়ে চলতে হবে। এটা তো আমার মাথাতে প্রথম থেকেই ছিল যে সবাইকে নিয়ে চলাটার মানেই হচ্ছে সংসার। কিন্তু একজন বাড়ির বড় গার্জেন যে এতদিন ধরে সংসারটা চালিয়ে আসছে, সে হঠাৎ করে একটা জায়গায় ক্রাইসিসের কারণে তাকে যেতে হয়েছে। আর এখানে বলতে শুধু আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মশাই, আর এদের দুজনের কোনো রকমই ঝামেলা নেই, বাট তাও আমাকে তো সব দিকটা দেখে শুনে রাখতে হতো। তো ওই টাইমে মানে রান্না বান্না করে, ঘর সামলে, সমস্ত কিছু করে ভিডিও করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। মানে ধরো আমি তোমাদের যদি এটাও বলি যে ধরো আমি রান্না করছি, রান্না করার পর এসে আমার যদি মনে হয় যে আমি একটু ভিডিও করি, তখন আমার আর শরীরে দিত না, আর ইচ্ছাও করতো না। সব থেকে বড় কথা ইচ্ছা, যে একটা বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটেছে, তারপরে আমি কি করে একটা ভিডিও নামাই, তাই না? বাড়িতে কারোর মন মেজাজ ভালো নেই, হ্যাঁ, সবাই একটা মানে কষ্টের মধ্যে রয়েছে, আর সেখানে আমি যদি ভিডিও করি, এটা একটা খুব অমানবিকতার পরিচয় দেওয়া হবে যাকে বলে। সেই জন্য আমি আস্তে আস্তে ভিডিও করাটা মানে সেই সময়টা বন্ধ করে দিয়েছিলাম আর কি, যে না এখন আমি অন্তত বন্ধ রাখি। তারপরে এখানে গিয়ে শেষ হয়নি, কিন্তু তারপরে হলো আমার হাজব্যান্ডের মামা, মানে আমাদের ফ্যামিলির উপর দিয়ে একের পর এক মানে ক্রাইসিস যাকে বলে সেটা এসেই যাচ্ছিল। তো আমার হাজব্যান্ডের মামা, তিনিও হঠাৎ করে অসুস্থ হয়ে স্ট্রোকে মারা যান। কোনোখানে কিছু না, মানে হঠাৎ করে একদিন আমার মায়ের কাছে ফোন আসলো, আর সেখান থেকেই মানে আমার মা এখানে ছিল, আর মামার বাড়ি থেকে ফোন আসলো, সেখান থেকে আমরা সবাই মিলে গেলাম। মানে একটা দিনের মধ্যেই সমস্ত কিছু শেষ। আর সব থেকে বড় কষ্ট হচ্ছে আমার মায়ের, মানে শাশুড়ি মায়ের আর কি, মানে প্রথমে বোনকে হারালো, তারপরে নিজের ভাইকে হারালো।
মানে একটা যেতে না যেতে আর একটা যাকে বলে। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। হয়তো ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে যাচ্ছে, কিন্তু মনের কথা প্রকাশ করার জন্য একটু অন্তত খুলে যদি আমি না বলি তোমরা হয়তো বুঝতে পারবে না। যাই হোক, মা এই দ্বিতীয়টা গেল। তৃতীয় হলো, তারপরে একটুখানি স্টেবল হলো মাঝখানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে ঠিক করলাম যে অনেকদিন কোথাও যাই না বেড়াতে, তো কাছাকাছি একটু দীঘা ঘুরে আসি। তো আমরা দীঘা গেছিলাম। তো ফেরার দিন হঠাৎ করে আমার মা আমাকে ফোন করে বলে যে আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার বাবার এর আগেও অনেকবার পায়ে হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সাইকেল চালাতে গিয়ে, কিন্তু এইবার অ্যাক্সিডেন্টটা মেজর হয় যেহেতু আমার বাবা বাজারে গেছিলো, আর সেখান থেকেই একটা গাড়ি এসে আমার বাবাকে এমনভাবে ধাক্কা মারে আর আমার বাবা উল্টে মানে পুরো চিত হয়ে পড়ে যায়। আর এই বয়সে মানে আমার বাবা 60 আপ, তো বুঝতে পারছো যে মানে একটা অল্প বয়সের হাড় আর একটা বয়স্ক মানুষের শরীরের সমস্ত কিছু এক হয় না। তো সেই মোমেন্টে বাবা পুড়ে বাবার হাতে চোট পায়, বাবার হাত ভেঙে যায়। তো আমি সেই মোমেন্টে ওখান থেকে ডাইরেক্ট মানে সেদিন আমি যেহেতু ফিরছিলাম আর আমি বাসে করে ফিরছিলাম, আমার যেটুকু সময় লেগেছে আর কি ফিরতে, আমি ডাইরেক্ট আমার বাড়িতে আসি। বাড়িতে এসে তো আমার হাজব্যান্ডও আসে, আর আমাদের ফ্যামিলির সবাই খুব সাপোর্টিভ। সেই সময় আমার মা মানে শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই বলে যে না তুই যা, এখানে আমি আছি, সামলে নেবো। তো এখানে পুরোটা আমাদের মানে মা বাবা আর আমার হাজব্যান্ড তিনজন এদিকটা সামলে নেয়, আর আমি ওদিকটা মায়ের কাছে ছিলাম, যেহেতু ওখানে আমার আর কোনো ভাই বোন নেই, আর মা বাবাকে দেখার জন্য আমি একমাত্র সন্তান। তারপর ওখান থেকে তো বাবাকে অনেক রকম চিকিৎসা করিয়ে বাবার হাতের চেষ্টা করলাম যে হাতটা যাতে সুস্থভাবে করা যায়, বাট এখন মোটামুটি বাবার হাত স্টেবল আছে। যাই হোক, সেটা হওয়ার পর আবার কিছুদিন যেতে না যেতে মাঝখানে আমার শাশুড়ি মায়ের বাবা আর কি, তিনি অসুস্থ ছিলেন, বয়স হয়েছিলেন ওনার, কিন্তু মানে দাদু যাকে বলি আমরা, আমাদের সবারই খুব প্রিয়, কিন্তু দাদু মানে হসপিটালে ভর্তি হচ্ছিল, আবার একটু সুস্থ হচ্ছিল, বাড়ি আসছিল, মানে এরকম চলছিল আর কি। দাদু এই জানুয়ারি মাসের 2024-এর জানুয়ারি মাসে 31 তারিখে পরলোক গমন করেন। আর এটা ফ্যামিলির কাছে সব থেকে বড় একটা শকিং ব্যাপার। দাদু খুব প্রাণোচ্ছল মানুষ ছিলেন, সমস্ত কিছু তিনি আমাদেরকে মানে খুবই ভালোবাসতেন, মানে সবাইকে খুব মজা করতেন সবার সাথে, মানে একটা মানে কি বলে ইয়াং স্পিরিট যাকে বলে, তার মধ্যে এই ব্যাপারটা ছিল। মানে বয়স হয়ে গেছে, আমি দুমড়ে মুচড়ে যাবো বা আমি এইটা করবো না বা আমি এটা পারবো না, এই জিনিসটা দাদুর মধ্যে ছিল না। মানে তাকে দেখলে অনেক কিছু শেখা যায়। যেটা আমি পয়েন্টে রয়েছি সেটাই বলি। তো দাদু এরকম মারা যায়, তারপরে ওখানে দিদাকে সামলানোটা খুবই মুশকিল হয়ে যায়, কারণ বুঝতেই পারছেন যে একটা মানে এত বছরের সম্পর্ক, দাদু দিদার এত বছরের সম্পর্ক, সেখানে হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আর আমাদের মাসিরা সবাই আমরা মানে আমি তো বাড়ির বউ, তারপরে নাতি নাতনি সবাই ভেঙে পড়ে আমরা। আর দাদু যেহেতু মানে কমিউনিস্ট ছিলেন, তাই দাদুর মানে শরীরকে তিনি পোড়াতে দেননি, তিনি বলেছিলেন আমার শরীর দান হবে। তাই দাদুর কথা রাখতেই আমরা মানে বাড়ির সবাই এই ডিসিশনটা নেয় যে দাদু যেটা বলে গেছে সেটাই হবে। তো যাই হোক, জানুয়ারি মাসে এই ঘটনাটা ঘটলো, আর মা প্রচণ্ড ভেঙে পড়েছে দাদু এই ঘটনাটা ঘটাতে। তোমরাই ভাবো যে সেই 2022 থেকে শুরু হয়েছে, মানে মায়ের বোন, তারপর মামা, তারপর মা নিজে অসুস্থ হয় যেটা বলছিলাম আর কি, তারপরেই দাদুর এরকম ঘটনা। আর একটা মানুষের উপর দিয়ে কত কিছু জানো, তাই না? আর মাঝখানে মা নিজেও অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ করে মায়ের প্রেশারটা বেড়ে গেছিলো, আর সেটাতেই মাকে হসপিটালাইজ করতে হয়েছিল। আর সেখানে মা প্রায় 1 সপ্তাহের উপরে আমাদের এই সল্টলেকের আমৃতেও অ্যাডমিট ছিল। তো এই সমস্ত কিছুর মধ্যে মানে শুধু মা বলে না, মানে আমাদের ফ্যামিলি সবারই একটা মানে কি বলবো মানে ক্রাইসিস। একদিকে আমার বাপের বাড়ি, একদিকে এখানে শ্বশুর বাড়ি, সমস্ত কিছু নিয়ে মানে আমার পুরো সবাই পাজল হয়ে গেছিলাম, মানে আমি বলতে পারছি না, মানে সবাই মিলে পাজল হয়ে গেছিলাম যে কী করবো। তো এই জন্য আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, মানে এই কারণের জন্য। মানে আমি ঠিক ভেবে উঠতে পারছিলাম না যে আমি কখন ভিডিও করবো বা কী ভিডিও করবো, মানে এত বড় ঘটনা সমস্ত কিছু মানে পরপর চলছে, সেখানে আমার পক্ষে ভিডিও করাটা সম্ভব হয়ে উঠছিল না। তো আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো যে আমি কেন ভিডিও করতে পারিনি। এখন আমাকে মা আবার আস্তে আস্তে স্টেবল হচ্ছে, মা সরি এখন বাড়িতে রয়েছে। মা আমাকে আবার বললো যে না তুই ভিডিও কর, সব কিছুই হবে, ধীরে সুস্থে হবে, তাড়াহুড়ো কোনো দরকার নেই, তুই তোর মতো ভিডিও চালু কর আবার আগে যেরকম করতিস। তাই এই মায়ের কথা, আমার হাজব্যান্ডের কথা, আমার মায়ের কথা, সবার কথা রাখতে। আর নিজেরও একটা ইচ্ছা আছে যে না আমি একটা কিছু করবো ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, সবাই যখন পারছে আমি কেন পারবো না। তো আমি আবার ভিডিও চালু করেছি। আশা করছি আমি যা ভিডিও ছাড়ছি তোমাদের ভালো লাগবে।
আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এই ভিডিওটা তার বেশি বড় করার মতো কিছু নেই, তাই তোমরা যদি কিছু ভুল হয়ে থাকে, যদি কোনো সাজেশন দেওয়ার থাকে, কিছু বলার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই বলবে। তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।